ওয়েলকাম টু ঐতিহাসিক। আজকে আমরা দেখব কিভাবে ব্রাহ্মী লিপি লিখতে এবং পড়তে হয়। তার আগে ব্রাহ্মী লিপি সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেওয়া যাক। ভারতের প্রাচীন লিপির মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ব্রাহ্মী লিপি। ভারতে পাঠোদ্ধার করা গেছে এমন লিপির মধ্যে এই ব্রাহ্মী লিপি হচ্ছে প্রাচীনতম। সিন্ধু সভ্যতার ধ্বংসের পর মানুষের লেখালেখির সূত্রপাত হয় খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে। তার আগে বৈদিক যুগে অর্থাৎ সিন্ধু সভ্যতা ধ্বংস থেকে শুরু করে খ্রিস্টপূর্ব ৪র্থ শতক পর্যন্ত সময়কালে মানুষ মৌখিক বিদ্যার মাধ্যমে জ্ঞান ও তথ্যাদি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রচারিত করত। মৌর্য সম্রাট অশোকের শিলালিপি এই ব্রাহ্মী লিপির মূল উপজীব্য। ব্রাহ্মী লিপিকে অঞ্চল ও সময় নির্বিশেষে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন মৌর্যকালীন ব্রাহ্মী লিপি, ভট্টিপ্রলু ব্রাহ্মী, তামিল ব্রাহ্মী, সাতবাহন ব্রাহ্মী, কুষাণ ব্রাহ্মী এবং গুপ্তকালীন ব্রাহ্মী। এই সবই কিছুটা সময় এবং কিছুটা অঞ্চল ভেদে তার বৈশিষ্ট্য এবং আকার আয়তন পরিবর্তন করেছে। 1837 সালে জেমস প্রিন্সেপ এই মৌর্যকালীন ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। তবে মনে রাখতে হবে, এটা শুধুই লিপি, এর ভাষা সংস্কৃত বা প্রাকৃত হতে পারে। মূলত মৌর্যকালীন ব্রাহ্মী সবটাই প্রাকৃত ভাষায়। আধুনিক কালের ভারতীয় উপমহাদেশের সকল লিপির মূলেই আছে এই ব্রাহ্মী লিপি। চলুন এর অক্ষরগুলি চিনে নেওয়া যাক। প্রথম অক্ষর অ। এটি অহম, অস্মি, অশোক ইত্যাদি নামের ক্ষেত্রে এর ব্যবহার দেখা যায়। দ্বিতীয় অক্ষর আ। অক্ষরটিকে আবার অন্যরকমভাবেও লেখা যায়, যেমন এর মাত্রাটিকে উপরে না দিয়ে মাঝখান দিয়ে টেনে দেওয়া। হ্রস্ব ই। এটি দেখতে তিনটি ফোঁটার মতো, অনেকটা অঙ্ক কষার অতএব চিহ্নের মতো। তবে এরও কিছু ভিন্ন রূপ আছে, তথা এর বিন্দুগুলো কখনো উপর নিচ আবার কখনো পাশাপাশি অবস্থান করে। দীর্ঘ ই। এটি দেখতে খানিকটা লুডোর চারের মতো, কোনো কোনো সময় আবার দেখতে এমনও দেখা যায়। হ্রস্ব উ। এটি দেখতে খানিকটা ইংরেজি বর্ণমালা এল এর মতো। দীর্ঘ উ। এটি হ্রস্বের মতোই, কিন্তু এর নিচের মাত্রার উপরে আরেকটি মাত্রা যোগ হয়। এরপর আসে এ। এটি সাধারণত একটি ত্রিভুজ। সাধারণভাবে সব জায়গায় এইটা দেখা গেলেও মাঝে মাঝে এইরকমও দেখা যায়। ওইতে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এতে যে ত্রিভুজ আঁকা হয়েছে ওই ত্রিভুজের মাথা থেকে একটি মাত্রা বেরিয়ে আসবে বাম দিকে। পরের অক্ষর ও। এটা দেখতে হ্রস্ব উর মতোই, শুধুমাত্র বাঁ দিকে একটি মাত্রা যোগ করতে হবে। ও। এই অক্ষরটি আবার দীর্ঘ উর মতো, বাঁ দিকে একটি মাত্রা যোগ করা আবশ্যক। ব্রাহ্মী লিপির বর্ণমালায় এর পরে যে অক্ষর আছে তা হলো অম। এটি অ এর পরে একটি ছোট্ট বিন্দু দিয়ে অম লেখা হয়। তারপরে আসে আহ। এতে অ এর পরে ছোট্ট দুটি বিন্দু বিসর্গের মতো দিতে হয়। পরবর্তী অক্ষর ক। এটি দেখতে সম্পূর্ণ যোগ চিহ্নের মতো। পরবর্তী খ। এটি দেখতে খানিকটা ধানি লঙ্কার মতো, নিচের দিকটা কখনো গোল থাকে আবার কখনো একটি বিন্দুতেই রাখা হয়। গ। প্রতিশব্দ গিরি অর্থাৎ পাহাড়ের মতো দেখতেই এই গ। এটি সম্পূর্ণ পাহাড়ের আউটলাইন। পরবর্তী অক্ষর ঘ। এই রূপ দৃশ্যমান। উঙ। এটি দেখতে খানিকটা ইংরেজি অক্ষর সি এর মতো, তবে এতে কোণ লক্ষ্য করা যায়। চ অক্ষরটা বাংলা চ এর খুব কাছাকাছি, তবে এটি দেখতে উল্টো। ছ। চ যেমন করে আঁকা হলো তার ডান পাশে একটি অর্ধবৃত্ত এঁকে দিলেই ছ হয়ে যায়।
বর্গীয় জ, এটি দেখতে ইংরেজি বর্ণমালার ই এর মতো। ঝ, এটি দেখতে রিভার্স ওয়াইয়ের মতো। উ, এই অক্ষরটাও উল্টানো ওয়াইয়ের মতো দেখতে, শুধুমাত্র বাঁ দিকে একটি মাত্রা যোগ করতে হয়। এতক্ষণে যা যা দেখানো হলো সেই সব বর্ণ দিয়েই আমি কয়েকটি শব্দ সাজাচ্ছি, সেগুলিকে ঝটপট কমেন্টে লিখে ফেলুন। দেখুন আপনি কতটুকু শিখলেন। আজকের মতো পার্ট 1 এখানেই শেষ করছি। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, পাশে থাকুন। ঐতিহাসিকের পক্ষ থেকে নতুন কিছু শেখার শুভেচ্ছা। ধন্যবাদ।